মনে হচ্ছে একটু বলা জরুরি, যদিও তোমরা বিষয়গুলোর সাথে ফ্যামিলিয়ার, তোমরা জানো বিষয়গুলা, যে যেহেতু এখন তোমার অফলাইন, তার মানে তো পরীক্ষা তো হবে অফলাইনেই, তাই না? এখন অফলাইনে পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন হয় একটাই, আমি যতটুকু জানি আর কি, আগে যেটা দেখে আসছি। এখন তোমরা কি ঠিক আছে এটা জানো এটা? না স্যার, এখন জানলাম। জানো না? পরীক্ষা কিন্তু একটা কোশ্চেনেই হয়, তার মানে হচ্ছে তোমাদের টোটাল কিন্তু এটা পড়াইতেছে মেবি তিনজন টিচার এই কোর্স পড়াইতেছে। ফিমেল সেকশনে দুইজন, দুইজন মেল সেকশনে, ফিমেল সেকশনে একজন, দুইজন দুইজন মনে হচ্ছে পড়াচ্ছে আর কি। চিটং ইউনিভার্সিটির কোনো স্যার একজন পড়াচ্ছে আমি যতটুকু জানি। তোমাদের যেমন 2CM, হ্যাঁ, 2BM তো আমি নিচ্ছি, 2CM এ কিন্তু আরেকজন টিচার পড়াচ্ছে। ফাইনালি কিন্তু যখন কোশ্চেনটা হবে, কোশ্চেন কিন্তু আমার কোশ্চেন, 2CM এ যিনি পড়াচ্ছে ওনার কোশ্চেন। আর ফিমেলেরটা আমি এখনো শিওর না যে ফিমেলের ওইটাও কি একসাথে করেই কোশ্চেন হয় কিনা। ধরো যদি ওইটা নাও হয়, তাহলে আমাদের দুজনের কোশ্চেনকে একসাথে কম্বাইন করে কিন্তু ফাইনাল পরীক্ষার কোশ্চেনটা হবে। বুঝতে পারছো কথা? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন ওই স্যার কি পড়াচ্ছে সেটা কিন্তু আমি জানি না, আমি কি পড়াচ্ছি এটা কিন্তু ওই স্যার জানে না। আমরা শুধু জানি সিলেবাসে, আমি সিলেবাস যে টপিকস গুলো আছে টপিকস গুলো আলোচনা করবো, উনিও সিলেবাসের টপিকস গুলো আলোচনা করবে। তাহলে তোমার কাজ হচ্ছে কিন্তু সিলেবাসের টপিকস গুলা ভালোভাবে বোঝা। এখন আর কিন্তু তোমার ওই অনলাইনের ওই পরীক্ষা নাই যে আমি কোশ্চেন করলাম, কোশ্চেন পাঠাই দিলাম, এবার তোমরা 40 জন আছো, ভাগ করে নিলা, 8 জন 8 জন করে 5টা গ্রুপ হইলা, যে তোরা 1 নাম্বার কোশ্চেন কর, ওরাও 2 নাম্বার কোশ্চেন কর, ওরা 3 নাম্বার কোশ্চেন কর, না এবার পরে সবাই সবাইকে সাপ্লাই দিয়ে একই লেখা সবাইকে মানে টিচারদেরকে বুঝাই দিলা, জমা দিয়ে দিলা। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেরকম হয়, মিড টার্ম পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণত এইরকম কাজই করছো তোমরা। ঠিক আছে, কেউ স্বীকার করবে না, কিন্তু আলটিমেটলি এগুলোই করা হয় আর কি। যে কারণে দেখা যায় যে সবাই একই নাম্বার পায়, কারণ 1 নাম্বার এর কোশ্চেন এটার টপ টু বটম দাড়ি কমা সহ প্রথম জন যা লিখে শেষ জন তাই থাকে, ভেরিয়েশনে খুব কমই হয় আর কি। এখন কিন্তু এই সুযোগটা নাই, এটা এটা তোমাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল। মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও তোমরা, যে ফাইনালে একটা কোশ্চেনে আমার কোশ্চেন দিয়েই ওনার স্টুডেন্টরা পরীক্ষা দিবে, আবার ওনার কোশ্চেন দিয়েই কিন্তু তোমরা পরীক্ষা দিতে হবে। কারো কোনো ক্লেম করার কিছু নাই, কিন্তু কেউই সিলেবাসের বাইরে যাবে না, আমিও সিলেবাসে থাকবো, উনিও সিলেবাসে থাকবে, সিলেবাসের ভিতর থেকে সবাই পড়াবে, সিলেবাসের ভিতর থেকে সবকিছু আসবে। তা এখন যা পড়াবো শুধু এটার উপর বেস করে বসে থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু খারাপ হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এরকম হবে না যে আমি পড়াইলাম, আমি কোশ্চেন করলাম, আমার কোনো কোশ্চেনই থাকবে না, এরকম কিন্তু হবে না, আমারও কোশ্চেন থাকবে, ওনারও কোশ্চেন থাকবে। তো সেজন্য তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, ফিমেল সেকশনে যেই স্যার পড়াচ্ছে ওদের কাছ থেকে যদি তোমরা লেকচার গুলা কালেক্ট করতে পারো, যে ওইখানে কি পড়াচ্ছে, 2CM ওদের সেকশনে কি পড়াচ্ছে, এই লেকচার গুলো তোমরা, যেহেতু ফ্রেন্ড সবাই তো একই বেচেই ভর্তি হয়েছো, এক সেকশনের সাথে আরেক সেকশনে যদি কমিউনিকেশন থাকে, কি পড়াচ্ছে ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করো, কালেক্ট করে তোমরা ওদেরটা পড়ো। ওরা পড়লে পড়ুক, না পড়লে না, এটা তোমার হেডেক নেওয়া দরকার নেই। ঠিক আছে? ওই স্যার কি পড়াচ্ছে এই জিনিসগুলো তোমরা কালেক্ট করো, পরে দেখবা যে টপিকস গুলো সব সেম থাকবে, হয়তো কোশ্চেন ভিন্ন থাকবে। আমি একটা এক্সাম্পল দেখালাম বা আমি একটা প্রবলেম সলভ করলাম, উনি হয়তো আরেকটা প্রবলেম সলভ করলো, উনি হয়তো এক বই দেখাইলো, আমি হয়তো আরেক বই দেখাইলাম, শুধু এতটুকু ডিফারেন্স হবে, এর বাইরে কোনো কিছু না। তাহলে তোমরা যদি ভালো করতে চাও, তোমাদের প্রতি আমার পরামর্শ হবে ওদের লেকচার ম্যাটেরিয়ালস গুলো তোমরা কালেক্ট করো, কালেক্ট করে ওইগুলো তোমরা, আমি পড়ানোর সাথে সাথে ওইগুলো তোমরা সাথে সাথে প্র্যাকটিস করো, তাইলে দেখবা যে পরীক্ষায় ভালো করতে পারবা। ঠিক আছে? এখন কিন্তু তোমার আগের যুগ চলে গেছে, দেখে দেখে এক এক জিনিস লিখে সবাই জমা দিয়ে দিবা, এই জিনিস কিন্তু যুগ শেষ, এখন হচ্ছে পরীক্ষার হলে গিয়ে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে। সুতরাং ভালো করার যদি ইচ্ছা থাকে ওইটা তোমাকে ফলো করতে হবে, অথবা যা পড়াবো, যা বুঝাবো এগুলো যদি বুঝতে পারো, এবার কোশ্চেন যেখান থেকে মন চায় সেখান থেকে দেখ অ্যান্সার করতে পারবা, ওইটা নিয়ে আর কোনো হেডেক নেওয়ার দরকার লাগবে না, কিন্তু যদিও এটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? তোমরা তো একটু কমনের প্রতি বেশি বিশ্বস্ত থাকো, তাহলে কমন পড়তে চাইলে, কমন যদি মনে করো যে কমন চাই আমরা সব, তাহলে তোমাদেরকে সব সেকশনের
লেকচার ম্যাটেরিয়ালস গুলো তোমাদেরকে স্টাডি করতে হবে, ওইখানে কি পড়ছে এগুলো দেখতে হবে, তাইলে তুমি ভালো করতে পারবা। এটাই হচ্ছে কথা। তো এটা ছিল তোমাদের প্রতি আমার প্রথম দিকের কিছু ইনিশিয়াল কথাবার্তা, এটা একটু ফলো করবো আর কি, ভালো করার ইচ্ছা থাকলে। আর পাস করার ইচ্ছা থাকলে পাস তো এমনিই করা যায়, পাস করার জন্য এত কিছু করা লাগে না। তাহলে আমাদের দেখো ফাইনালের সিলেবাস হচ্ছে আমাদের এটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন এই পার্টটা। ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে প্রথম সেগমেন্ট, যেটা প্রথম সেগমেন্টটা অনেক বড় একটা সেগমেন্ট। এটা আমাদের মোটামুটি 1 2 3টা ক্লাস লাগবে শেষ করতে। এরপরের গুলো আবার এত সময় লাগবে না, তাড়াতাড়ি করা যাবে, কারণ এখানেই হচ্ছে মেইন জিনিসগুলো এখানেই, এগুলো শেষ করতে পারলেই ওই টপিক গুলা মোটামুটি ইজি হয়ে যাবে। তা আমরা এটা যদি শুরু করি, প্রথমত ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে প্রথমত ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি। আমরা ইকুয়েশন সম্পর্কে জানি, সমীকরণ জিনিসটা কি, যে যদি কোনো একটা এক্সপ্রেশন এটা ইকুয়ালস টু জিরো বা কিছু কনস্ট্যান্ট যদি আমরা বলি, সাপোজ 2x + 3y ইকুয়ালস টু জিরো, আমরা বললাম x² + x - 1 ইকুয়ালস টু জিরো, এগুলোকে বলা হচ্ছে ইকুয়েশন, তাই না? ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এক ধরনের ইকুয়েশন, শুধু পার্থক্য হচ্ছে ইকুয়েশনটার ভিতরে কিছু ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ থাকবে। এই যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, এখন ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কোনগুলাকে বলা হয়? আমরা যে ডেরিভেটিভ করি, যে আমরা বলি না যে একটা ফাংশন দিলাম, এটা ডেরিভেটিভ বের করো, dy/dx বের করো, d²y/dx² বের করো, তাহলে এগুলোকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। তো যখন কোনো একটা স্যার ইকুয়েশনে এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলা ইনভলভ থাকে, তখনই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার ক্লাসটা রেকর্ড করা যাবে? ক্লাস ওদেরটা রেকর্ড করছি, ওদেরটা রেকর্ড করে দিয়ে দিলে হবে না একটা? হ্যাঁ স্যার, যে কোনো একটা দিলে হবে। হ্যাঁ সেটাই বলতেছি আর কি, যে কোনো একটা দিলেই তো হয়। আচ্ছা, তারপর আমি করে রাখতেছি। থ্যাংক ইউ স্যার। তাহলে কি বললাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা থাকবে। এখন ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট মানে কি? ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হচ্ছে ওই যে dy/dx ডেরিভেটিভ যেগুলোকে বলি আমরা, dy/dx, d²y/dx², হ্যাঁ, d³ y/dx³, এগুলোকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে কোনো ইকুয়েশনে যদি ওই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকে, তখনই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। আশা করি অত কঠিন কোনো ডেফিনেশন না, রাইট? এখানে যেমন দেখো কতগুলো এক্সাম্পল আছে, এখানে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে প্রথম ইকুয়েশনটাতে দেখো কি আছে, একটা dy/dx আছে, রাইট পাশে কিন্তু কিছু নাই, জাস্ট একটা এক্সপ্রেশন, কিন্তু লেফট সাইডে একটা dy/dx আছে। সেকেন্ডটাতে d²y/dx² একটা টার্ম আছে, dy/dx একটা টার্ম আছে। তাহলে এই যে প্রত্যেকটা ইকুয়েশনই দেখো এখানে কিছু ডেরিভেটিভ দেয়া আছে। তো যখন, যেহেতু এগুলো সব ইকুয়েশন, আর ইকুয়েশন গুলোতে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে, এই কারণে এগুলোকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? এখন 1 2 3 এই তিনটা থেকে আবার দেখো 4 এবং 5, এটা একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি কেউ বলতে পারবা যে কি ধরনের পার্থক্য আছে? 1 2 3 থেকে 4 এবং 5-এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ডেরিভেটিভ ডেরিভেটিভ গুলা কি ধরনের ডেরিভেটিভ আছে? একটা আংশিক আর একটা রাইট, এগুলোকে বলা পার্শিয়াল। হয় অর্ডিনারি, মানে যেখানে শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট, মানে শুধু এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করি আমরা, ওইটাকে বলি dy/dx। হ্যাঁ, অর্ডিনারি ডেরিভেটিভ বলি এগুলোকে। তাহলে যদি শুধুমাত্র অর্ডিনারি ডেরিভেটিভ থাকতে পারে, আবার পার্শিয়াল ডেরিভেটিভও থাকতে পারে, এইটার উপর বেস করে প্রথমত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এই 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের সিলেবাসে দুইটাই আছে, অর্ডিনারিটা একটু বেশি আছে, পার্শিয়ালটা একটু তুলনামূলক কম আছে একটু। হ্যাঁ, তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলা হয়? তাহলে প্রথমত হচ্ছিল আমাদের ইকুয়েশন, ইকুয়েশন থেকে আসলো কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে যদি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকে সেটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে যদি অর্ডিনারি ডেরিভেটিভ থাকে, এখন অর্ডিনারি ডেরিভেটিভ মানে কি? অর্ডিনারি ডেরিভেটিভ মানে হচ্ছে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ডেরিভেটিভ থাকে শুধু, দ্যাট মিনস শুধু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি ইনভলভ থাকে শুধু, তখন ওইটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার মানে হলো শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আর যদি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনভলভ থাকে, তখন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্টটা আসে, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই আমরা যেগুলোকে বলি। তাহলে এরকম যখন পার্শিয়াল ডেরিভেটিভ কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইনভলভ থাকে, তখন ওইগুলোকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার কনসেপ্ট হলো যদি একের অধিক
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইনভলভ থাকে, তখন এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেছে? তাইলে এখানে 1, 2, 3 হচ্ছে আমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর 4 এবং 5 হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এতটুকু বোঝা গেছে কথা? এরপর নেক্সট যেটা আসতেছে অর্ডার এন্ড ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলা থেকে কোশ্চেন থাকবে যে জাস্ট এগুলা হচ্ছে খুব সলিড নাম্বার কিন্তু ক্যারি করার একটা অপশন। জাস্ট এখানে কোনো ম্যাথ করা লাগে না, কোনো ক্যালকুলেশন নাই, কোনো কিছু করা লাগে না, জাস্ট ইকুয়েশন দেখবা, ইকুয়েশনের চেহারা দেখে মানে শুধু বলবা এটা এরকম, এটা 2, এটা 1, এই 2 শুধু 2 লিখবা, জাস্ট এতটুকু লিখবে, এটার জন্য 0.5 মার্কস। ঠিক আছে? তো এগুলো সলিড মার্কস, এগুলো যদি বুঝতে পারো তাহলে খুব তাড়াতাড়ি এগুলো অ্যান্সার করতে লাগবে 2 মিনিট। আবার এই 2 মিনিটে অ্যান্সার করে এখানে তুমি 2 পাইতে পারো, 3 পাইতে পারো, আবার 2 পেজ লিখে অ্যান্সার করে হয়তো তুমি 5 পাইতে পারো। তো এরকম সলিড মার্কস যদি পরীক্ষা থেকে ছুটে যায় তাহলে কিন্তু ভালো মার্কস তৈরি করতে পারবা না। তো বলে দিই আগে থেকে কিছু জিনিস জানাই দিলাম আর কি, বলে দিলাম এগুলো। ঠিক আছে? এখন অর্ডার আর ডিগ্রি। অর্ডার কি? অর্ডার হচ্ছে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা ইনভলভ থাকে ওইটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। এখন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ বলতে কি বোঝায়? আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পড়ছো না আগে? সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ, এই যে এগুলা হায়ার অর্ডার ডেরিভেটিভ জেনারেলি যেগুলোকে বলা হয়। তো কোন একটা ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা ইনভলভ থাকে এটার উপর বেস করেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় যেটা এত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডেফিনেশনটা কি বলতেছে? The order of a differential equation is the order of the highest differential coefficient present in the equation. ইকুয়েশনের ভিতরে যে হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা প্রেজেন্ট থাকবে সেই হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের উপর বেস করেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটাকে ডিফাইন করা হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এক্সাম্পল গুলো একটু চিন্তা করি, এখানে দেখো 1 নাম্বার এক্সাম্পল। 1 নম্বরে কি আছে? ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, তাহলে এটা কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ডি কিউ বাই ডিটি এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে টোটাল ইকুয়েশনটাতে আমার দুইটা ডেরিভেটিভ আছে এখানে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাইলে টোটাল ইকুয়েশন যেটা 1 নাম্বার ইকুয়েশন, এই 1 নাম্বার ইকুয়েশনের অর্ডারটা কত? তাহলে এটার অর্ডার হবে তার উপর ডিপেন্ড করবে বলছি যে হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভটা থাকবে সেটার উপর। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ডি স্কয়ার কিউ বাই ডিটি স্কয়ার, সুতরাং এটার অর্ডার হচ্ছে 2। এই ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2। 2 নাম্বার ইকুয়েশনে দেখতেছি আমরা একটা ডেরিভেটিভ হচ্ছে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আরেকটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স এটা। তাইলে এখানেও দুইটা ডেরিভেটিভ ইনভলভ, একটা ফার্স্ট অর্ডার আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার। যেহেতু সেকেন্ড অর্ডার হাইয়েস্ট হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখানে আছে, তাহলে এটার উপর বেস করে এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় এটা যে তার অর্ডার হচ্ছে 2, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সিমিলারলি 3 নম্বরও হচ্ছে এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে ডিওয়াই বাই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও আছে। তাহলে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটার কারণে এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দ্যাট মিন্স এটার অর্ডার হচ্ছে 2। এটা তোমাকে পরীক্ষায় ধরো এরকম দুইটা বা তিনটা বা চারটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়া হবে, দেওয়ার পরে এটা বলে দেওয়া হবে যে এটার অর্ডারটা কত, অর্ডারটা বলতে হবে তোমাকে। জাস্ট তুমি আনসার লিখবা অর্ডার এটা 2, জাস্ট এতটুকু। কিন্তু তোমরা কি করো? বসে বসে এই ইকুয়েশন লিখে বসে বসে আবার এটা দিয়ে সমাধানও করো। মানে কত রকম যে এক্সপিরিয়েন্স আছে এইসব কোশ্চেন থেকে। জাস্ট বললাম রাইট ডাউন দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া হলো, বললাম যে এটার অর্ডার কত, ডিগ্রি কত, এটা লিখো। এখন তোমরা অনেকে কি করে বসে বসে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখে পারলে এটার আবার সমাধানও করে। এত কিছু কি চাইছি? শুধু বলা হয়েছে কি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডারটা কত। তোমার তো ইকুয়েশনটা লেখা দরকার নাই, জাস্ট অর্ডার। ও পারলে যদি পুরোটাও না লিখতে পারো, অর্ডার পুরো যদি না লিখতে পারো, জাস্ট লিখো ও লিখা বলে এটা 2, শেষ, 0.5 না। স্যার 3 নাম্বার এগুলা ইকুয়েশনে এগুলা ব্যাখ্যা করে বলার পরও পরীক্ষার খাতায় কিভাবে যে তোমরা এগুলা এত এক্সপ্লেন করো মানে মাথায় ঢুকে না। হ্যাঁ, কি বলতে চাইছো? কেউ একজন কিছু বলতে চাইছো?
জি স্যার। স্যার হ্যাঁ 3 বলো। নাম্বার ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডের মধ্যে স্কয়ার আছে না, তাহলে এটা অর্ডার 4 হওয়ার কথা না? না, অর্ডার আর স্কোয়ার এটা কি এক জিনিস? এটার মানে কি, এ টু এর মানে তো হচ্ছে এটা দুইবার আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা দুইবার আছে, এটার মানে তো এটা না যেটা ডি ফোর হ্যাঁ, ওয়াই স্যার। বাই ডি এক্স স্কোয়ার। জি জি। তাইলে ঠিক আছে। এরকম হলে তো এটা কত হওয়ার কথা? এটার মানে কি ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, এটা মানে কি সেকেন্ড অর্ডার। না স্যার। ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার এটার মিনিং হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তার স্কোয়ার, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যে রাইট পাশে যেটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার মানে হচ্ছে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তার উপরে স্কোয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তার তারপর। উপরে স্কোয়ার, ওইটা আলাদা জিনিস। ঠিক আছে, জি স্যার। ওকে, ভুল হবে এগুলা? না স্যার। ঠিক আছে, অর্ডারে সাধারণত ভুল করে না কেউ, দেখি পরীক্ষায় অর্ডার নিয়ে কারো সমস্যা হয় না, বাট যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ডিগ্রি। এটা মোটামুটি সবারই সমস্যা হয়, মোটামুটি সবারই সমস্যা হয় এটা। ধরো 50%-এর বেশি ভুল করে এগুলো। তাহলে ডিগ্রিটা কি এটা একটু বুঝতে হবে। দ্য ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য, এই যে এখান থেকে শুরু হইলো মেইন কথা, ডিগ্রি অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ। কার উপর ডিপেন্ড করতেছে ডিগ্রিটা? হাইয়েস্ট ডেরিভেটিভ। হাইয়েস্ট ডেরিভেটিভের উপর। তার মানে কি হাইয়েস্ট ডেরিভেটিভের উপরে যে পাওয়ার থাকবে ওইটাই হচ্ছে ইকুয়েশনের ডিগ্রি। কি বলছি, কিছু বোঝা গেছে? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা থাকবে, ওই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটার উপরে যেটা হাইয়েস্ট পাওয়ার হবে সেটাকেই বলা হবে ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এখানে একটু শর্ত আছে, শর্তটা হচ্ছে আফটার রিমুভিং দ্য রেডিক্যাল সাইন এন্ড ফ্র্যাকশন, যদি এটা থেকে থাকে আর কি। দ্যাট মিনস কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি কোনো রেডিক্যাল সাইন মিনস হচ্ছে ধরো এক্সপোনেন্টটা নেগেটিভ হইতে পারে। রেডিক্যাল সাইন বলতে বেসিক্যালি বোঝায় কি স্কোয়ার রুট, কিউব রুট, এই যে বিভিন্ন রুট টাইপের যে চিহ্নগুলো এগুলোকে বলা হচ্ছে রেডিক্যাল সাইন। যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম কোনো স্কোয়ার রুট, কিউব রুট এরকম কোনো চিহ্ন থেকে থাকে, এগুলোকে রিমুভ করতে হবে। এগুলো কিভাবে রিমুভ করতে হয় আমরা জানি, যদি স্কোয়ার রুট থাকে আমরা কি করতে হয়, স্কোয়ার করতে হয়। যদি কিউব রুট থাকে দুই পাশে কিউব করতে হয়, তাই না? জি। তাইলে যদি কোনো রেডিক্যাল Yes, সাইন থাকে sir. এটাকে আমার রিমুভ করতে হবে। এরপর হচ্ছে যদি কোনো ফ্র্যাকশন পাওয়ার থাকে, পাওয়ার যদি কোনো ফ্র্যাকশন হিসেবে থাকে, তখন ওই ফ্র্যাকশন পাওয়ারটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার পরে যে ইকুয়েশনের চেহারাটা দাঁড়াবে সেইখান থেকে হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভটা আসবে, ওই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের ডিগ্রি হবে তার ইকুয়েশনের দিক। কথা কি বোঝা গেছে? জি স্যার। ফ্র্যাকশনটা কিভাবে রিমুভ করবে এটা কি পরে দেখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে সবকিছুই তো দেখাবো, কারণ মেইন তো পরীক্ষাতে তোমাদের থাকবে এটা ইনভলভ থাকবে, এইরকম ইকুয়েশন দেয়া থাকবে, এইরকম একটা দেয়া থাকবে, ধরো বড় জোর একটা দেয়া থাকবে, এর বেশি না। আর বাকিগুলা একটু কমপ্লিকেটেড, এইরকম রেডিক্যাল সাইন ফ্র্যাকশন এগুলা দিয়ে দেয়া থাকে। সেই জন্য বললাম একটু বোঝো ভালোভাবে তাইলে হয়ে যাবে। তাহলে দেখো এখন এক নাম্বার ইকুয়েশনে তাহলে ডিগ্রিটা কত হবে? ডিগ্রি কার উপর ডিপেন্ড করে বলছে? আচ্ছা এখানে বলো, এখানে কি কোনো রেডিক্যাল সাইন আছে? এই ইকুয়েশনটা থেকে কোনো স্কয়ার রুট, কিউব রুট কিছু আছে? না স্যার। নাই। No, sir. কোনো ফ্র্যাকশন পাওয়ার দেখতেছো কোথাও আছে? মানে পাওয়ারটা ফ্র্যাকশন এরকম কিছু আছে? No, না sir. নাই। কিন্তু এটাতে দেখো তো আছে কিনা, এই যে এখানে 3 নাম্বারটা, উপরের 3 নাম্বারটা ফ্র্যাকশন এটাতে আছে না? এখানে একটা ফ্র্যাকশন আছে না, দেখা যাচ্ছে না? জি স্যার। দেখছো? কোন নাম্বারটা? এই যে এটা এখানে দেখো একটা উপরে এই যে 3/2 আছে না পাওয়ার, এই যে। জি জি স্যার। তাহলে ওইটা পরে ডিসকাস করি, আমরা সহজ দিয়ে শেষ করি। তাহলে ডিগ্রি কোনটাকে বলবো বলছি? ডিগ্রি হচ্ছে এই যে এটা হচ্ছে কি হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে এক নাম্বার ইকুয়েশনে। স্যার। তাহলে এখন এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত? 1 1। আর কি আছে, মানে এটা ডি স্কয়ার কিউ বাই ডিটি স্কয়ার, এটার উপরে কি আর কোনো পাওয়ার আছে? নাই। তাহলে এটা কত? 1। তাইলে এই ইকুয়েশন এক নাম্বার ইকুয়েশনের ডিগ্রি কত তাহলে? 1 1। ক্লিয়ার? সেকেন্ড ইকুয়েশন দেখো, এখানে আছে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এখানে আছে ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কয়ার, তাহলে এটার ডিগ্রি কত? 1
না ডিগ্রি কেন 1 ডিগ্রি 2 ডিগ্রি এটা 2, তাই না? স্যার ডিগ্রি 2, 1 ডিগ্রি স্যার কোনটাকে বলছিলাম? ডিগ্রি 1 এটা ডিগ্রি 1। এই যে এই যে এখন যারা ভুল করছো তারা দেখবা যে আর এটা ভুল হবে না, আর যারা চুপচাপ ঘুমাইতেছো ঝিমাইতেছো তারা এটা পরীক্ষার খাতায় ভুল করবে। সাধারণত ডিগ্রি বলতে তোমরা এটাকেই বোঝো, মানে যেটা হাইয়েস্ট পাওয়ার আছে এটা যেখানেই থাকে, হাইয়েস্ট পাওয়ার যেখানে আছে সেটাকেই ডিগ্রি কনসিডার করো না। ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভটা যেখানে আছে তার উপরে যে পাওয়ারটা সেটা হচ্ছে ডিগ্রি। তো এটা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা হচ্ছে আমার এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা এটা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার উপরে পাওয়ার হচ্ছে 2। কিন্তু এখানে তো আমার আরেকটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়ে গেছে, তো ডিগ্রি তো ডিপেন্ড করবে আমার এটার উপরে, এটার পাওয়ার কত এটার উপরে। পুরা ইকুয়েশনের উপরে পাওয়ার কত সেটার উপরে ডিগ্রি ডিপেন্ড করবে না, ডিগ্রি ডিপেন্ড করবে যেখানে হাইয়েস্ট অর্ডারটা আছে ডেরিভেটিভটা আছে এটার পাওয়ারটা। মনে থাকবে? জি স্যার জি স্যার তাহলে এটা ডিগ্রি কত? 1 1 1 এবার বলো 3 নাম্বার ইকুয়েশনের ডিগ্রি কত? স্যার 2 2। কোন 2? 3 এখানে তো 2 এর অভাব নাই, কত হাজার Right. হাজার 2 আছে তো দেখো। এখানে 2 রাইট আছে, হ্যান্ডেড টুটা এখানে 2 রাইট আছে, হ্যান্ডেড স্যার রাইট হ্যান্ডেড টুটা এইটা রাইট, এটা জি স্যার জি স্যার তাই না? এইটা হচ্ছে ডিগ্রি, বোঝা গেছে তো? জি স্যার কারণ এখানে হাইয়েস্ট ডেরিভেটিভটা হচ্ছে আমার এইটা, তাহলে এটার পাওয়ার হচ্ছে এটা, সো ডিগ্রি হচ্ছে এটা 2। ঠিক আছে, ক্লিয়ার? এই যে Yes, sir. দেখো, দ্য ডিগ্রি অফ ইকুয়েশন 1 and 2 ইজ 1। 1 নাম্বার এবং 2 নাম্বারের ডিগ্রি হচ্ছে 1, কিন্তু 3 নাম্বার ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 2। আশা করছি বুঝছো। জি জি স্যার স্যার এবার যাও ওই যে এই কনসেপ্টে, আফটার রিমুভিং দ্য রেডিক্যাল সাইন এন্ড ফ্র্যাকশন, এখানে 3 নাম্বার। আচ্ছা তাহলে এখানে বলো তো 1 নাম্বারের অর্ডার কত, ডিগ্রি কত? 1 নাম্বার ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি। অর্ডার 1 ডিগ্রি 1 2 নাম্বারে অর্ডার অর্ডার 2 ডিগ্রি 1 4 নাম্বারে অর্ডার 1 ডিগ্রি 1 অর্ডার 1 ডিগ্রি ডিগ্রি 1 5 নাম্বার অর্ডার 2 ডিগ্রি 1 রাইট। অর্ডার 2 হচ্ছে এই যে এটা দিয়ে ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এটাই হচ্ছে এখানে অর্ডার, সেকেন্ড অর্ডার। ঠিক আছে, তাহলে অর্ডার 2 যেহেতু এটা একটাই আছে, কোনো স্কয়ার নাই কিউব নাই কিছু নাই, তাহলে সেটা হচ্ছে ডিগ্রি 1। বাট হোয়াট অ্যাবাউট 3? 3 এর কি অবস্থা এখন বলো? 3 এর অসুখ এটাই ডিগ্রি হচ্ছে 1 স্যার এটা আর 1 হবে না স্যার না 1 হবে না। অর্ডার স্যার 2 অর্ডার তাহলে ডিগ্রি 1 হবে তাইলে তাইলে ডেফিনেশন বুঝো নাই। অর্ডার এখানে 2 ডিগ্রি অর্ডার কত? 2। 2 অর্ডার 2 অর্ডার নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই আশা করতেছি। না স্যার না স্যার কি বলছিলাম? অর্ডারটা Degree একটু ক্লিয়ার করে দিলে হ্যাঁ, অর্ডার ক্লিয়ার না, তবে ডিগ্রিটা ক্লিয়ার করি। অর্ডার সবাই বুঝতেছে, অর্ডার তো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেখানে আছে এটাই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, এটাতে আছে dy বাই dx। তাহলে হাইয়েস্ট অর্ডার কোনটা? এটা না, সেকেন্ড অর্ডার এটা। জি স্যার এই কারণে এটার অর্ডার হচ্ছে জি, স্যার। 2। অর্ডার নিয়ে কারো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় ডিগ্রিটা নিয়ে। এই যে দেখো, এখন ডিগ্রি কোনটাকে বলছিলাম আমরা? ডিগ্রি কাকে বলবো? হাইস্ট ডেরিভেটিভ স্যার, যেখানে থাকে highest এটা পাবো। ডেরিভেটিভ অর্ডারের উপর যেটা থাকে ডেরিভেটিভের পাওয়ার, যেটা পাওয়ার Power. থাকে, তাই না? তো এখন এটার পাওয়ার কত Sir. আছে? 1 এখন আছে 1, কিন্তু আমার ডেফিনেশন কি বলছিলাম? যদি ইকুয়েশনটাতে রেডিক্যাল সাইন বা কোনো ফ্র্যাকশন থেকে থাকে সেটাকে রিমুভ করতে হবে। রিমুভ করতে হবে আফটার রিমুভিং দ্য রেডিক্যাল সাইন এন্ড ফ্র্যাকশন দেন ডিগ্রি অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ। তো এখানে তো আমরা 3 দেখতেছি বাই 2 কি হবে আছে না, 2 হবে। এখানে একটা ফ্র্যাকশন আছে না 3/2, জি স্যার তাহলে আমার এই ফ্র্যাকশনকে এখান থেকে রিমুভ করতে হবে এই ইকুয়েশনের মধ্যে। তাহলে আমি কি করলে পরে এই ফ্র্যাকশন উঠবে এখান থেকে? স্কয়ার করলে। স্কয়ার করলে স্কয়ার কারণ এটা 3/2 আছে, তো 3/2 মানে কি, আমি যদি ওভারঅল সবটাকে স্কয়ার করে দেই তাহলে লেফট সাইডে 3/2 2 2 কাটা যাবে, আর রাইট সাইডে d স্কয়ার y বাই dx স্কয়ারের হোল স্কয়ার হয়ে যাবে। কারণ আমি তো স্কয়ার এক সাইডে করতে পারবো না, দুই সাইডে দুই পাশে করতে হবে না। জি স্যার আমার কথা কি বোঝা গেছে? জি স্যার তাহলে ডিগ্রি কত হইলো এটার? 2 2। আশা করতেছি বোঝার কথা, এখন আর না বোঝার কথা না।
জি স্যার জি স্যার আচ্ছা, এবার আসো, এখানে একটা লিখছি, এখানে আরো কিছু এক্সাম্পল দরকার ছিল, বইতে নাই, আমি নিজের মতো করে একটা লিখছি এখানে। ওগুলো লিখে আমি ফাইনাল করে ফেলছি। আচ্ছা, একটু দেখো, আমি বলি। আহ, এটা তো একটু লিখছিলাম, লিখে আবার ইয়ে করে ফেলছি। আচ্ছা, এটা বলো, এই ইকুয়েশনটার ডিগ্রি কত, অর্ডার কত? 2 sir. 2 2 দ্যাট মিন্স লেফট সাইড এটার উপরে ডিপেন্ড করতেছে, তাই না? জি স্যার Yes sir. সিমিলার ইকুয়েশন এইটাও, তাই না? জি স্যার ওকে। আচ্ছা, আমি এখন আরেকটা ইকুয়েশন লিখি, এটা কত সেটা বলবো একটু। এটা বললাম y ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস উম, 2 4 হবে আর sir. কি করা যায়? 4 না, আমি আরো পেঁচাবো এটারে, পরীক্ষায় যেরকম স্যার থাকতে এরকম পারে। পেঁচাই দিয়েন না স্যার। আরে আমি এনে দিলাম না, বললাম তো, আমি এনে দিলাম না, তোমার ওই স্যার যদি পেঁচাই দেয় তখন কি করবা? স্যার প্রশ্ন তো আপনি করবেন। স্যার এগুলো এই তো থেকে স্যার পরীক্ষা তো স্যার কোশ্চেন এখন মাত্র উঠতে যাচ্ছে সব। তো এই তো তুমি তো এখনই গোড়ায় গলত করে ফেললা, যে কোশ্চেন তো আমি করবো, আমি তো বলিনি আমি কোশ্চেন করবো, কিন্তু আমার কোশ্চেন যে সব থাকবে তুমি কেমনে গ্যারান্টি দিবা? কোশ্চেন তো সবার গুলা নিয়ে একটা কোশ্চেন হবে, 3টা কোশ্চেনকে কম্বাইন করে একটা কোশ্চেন হবে, ফিমেল সেকশনের একটা, মেল সেকশনের ওনার একটা, আমার একটা, 3টা কোশ্চেন একসাথে করে তারপরে হবে ফাইনাল কোশ্চেন। আমার সব কোশ্চেন তো থাকবে না এখানে। এই জন্য তো বললাম, আমি যা পড়াই সেগুলোও বুঝবা, ওই ক্লাসে যা পড়াইতেছে ওদের কাছ থেকে তোমার বেশি কিছু আনা দরকার নাই, শুধু কি পড়াচ্ছে শুধু ওইগুলো আনবা, এনে দেখবা আমি যা পড়াচ্ছি এটার সাথে কি কি মিলতেছে কি কি মিলে না, যেটা মিলবে না বুঝবা না সেটা আমার সাথে আলোচনা করবা, ডিসকাস করবা, ক্লাসে হোক বা অনলাইনে হোক। আমার কথা হচ্ছে সবাই যেন ভালো করো। আচ্ছা, এখন বলো এটার অর্ডার ডিগ্রি কত হবে, কি করবা? অর্ডার তো সমস্যা নাই, কারণ অর্ডার না তো স্যার দেখতেছে এখানে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, অর্ডার নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু ডিগ্রি নিয়ে প্রবলেম আছে, কেন? কারণ এখানে একটা স্কয়ার রুট আছে, রাইট? একটা স্কয়ার রুট আছে, শুধু এটাই সমস্যা না, এটা আবার নিচে আছে, এটাও সমস্যা, কারণ নিচে থাকা মানে ও উপরে গেলে কিন্তু ইনভার্স হয়ে যায়, পাওয়ার নেগেটিভ হয়ে যায়, আরেক ঝামেলা। এই কারণে এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে, এটা স্ট্যান্ডার্ড ফর্মটাই হচ্ছে এটা, দাও আমি দেখাই দিলাম, এই যে এটা, সরি এই যে এটাই হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্ম। মানে আমি ওই ইকুয়েশনটাকে কিন্তু আলটিমেটলি এটা লিখছি, দেখো এটাই কিন্তু এই ইকুয়েশনটা, এটা যেটা লিখলাম, এই দুইটা ইকুয়েশন কিন্তু একই ইকুয়েশন, খেয়াল করে দেখো, বুঝো কিনা দেখো, এটাই কিন্তু এটা একই জিনিস। স্কোয়ারকে তুলে দিলাম, স্কোয়ারকে তুলতে হলে কি করতে হবে? দুই পাশে স্কোয়ার করতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, রাইট পাশে হচ্ছে 9x স্কোয়ার, 9x স্কোয়ারের সাথে 1 প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশন একই না? Same. Yes sir. দুটো ইকুয়েশন কিন্তু একই। তাহলে এইরকম এটাকে ট্রান্সফার করার পরে এখন এখান থেকে তোমাকে বলতে হবে তার অর্ডার কত, ডিগ্রি কত। এখান থেকে হয়তো আমি এটা এমন ভাবে লিখছি যে এটা অর্ডার ডিগ্রি একরকম মিলে গেছে, হয়তো এটা নাও মিলতে পারে অনেক সময়, বুঝতে পারছি কথা? Yes sir. ধরো যদি দেখো এটাই যদি আমি এরকম চেঞ্জ করে লিখি, দেখবো যে সব চেঞ্জ হয়ে যাবে। ধরো এটা লিখলাম আমি ডিওয়াই বাই ডিএক্স, এটা বুঝো, দেখবে এবার এবার বুঝে যাবা এটা। তাহলে এবার বলো অর্ডার ডিগ্রি কত হবে? আমি কিন্তু চেঞ্জ করে ফেলছি আগের ইকুয়েশনটা, এখন কিন্তু অর্ডার ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, কি হবে বলো? এমনি নরমালি দেখে কিন্তু তুমি কি বলে ফেলবা, এটা নরমালি দেখে বলবা যে স্যার এটার অর্ডার হচ্ছে 2, ওকে ফাইন, এটা অর্ডার 2 0.5 পেয়ে গেছো, এখন ডিগ্রি কি বলবা তুমি? তুমি বলবা যে ডিগ্রি এটার 1, রাইট? এটাই কিন্তু সবাই বলবা, ম্যাক্সিমাম কিন্তু এটা বলবা যে এটা ডিগ্রি হচ্ছে 1। কেন? কারণ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটার উপরে 1 আছে, এই কারণে। কিন্তু না, এখানে তোমাকে কতগুলো জিনিস আছে এইগুলাকে মাথায় করতে হবে। এই যে এখানে স্কোয়ার রুট আছে, এটাকে উপরে নিতে হবে, উপরে মানে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে আসতে হবে।
এনে যেহেতু স্কোয়ার রুট আছে স্কোয়ার রুটকে তুলতে হবে, তাহলে স্কোয়ার রুটকে তুললে সবটাকে তোমার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে যখন সবটাকে স্কোয়ার করবা এটার উপরও তো একটা স্কোয়ার চলে আসবে, Yes, sir. তখন হচ্ছে ফাইনালি ডিগ্রিটা পাওয়া যাবে, যে তখন ডিগ্রি হবে 2, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যেন ডিগ্রি 1, রাইট? Yes, sir. এইগুলা এগুলা এই যে যা বললাম দেখাইলাম এগুলা ভালোভাবে বুঝবা, কারণ এগুলো খুব সলিড নাম্বার। জাস্ট একটা এগুলোর জন্য হয়তো তোমাকে যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারে দ্রুত, তারা দেখে ইকুয়েশন দেখেই বলতে পারবে এটাকে স্কোয়ার করবো, কিউব করবো, কি করলে কি আসবে। যারা একটু ক্যালকুলেশন ছাড়া বুঝতে কষ্ট হয় তাদেরকে হয়তো এক লাইন এটা ক্যালকুলেশন করতে হইতে পারে, কইরা আর করে তুমি ফাইনালি বলবো এটার অর্ডার ডিগ্রি কত। যারা এমনি বলে ফেলতে পারবা তাহলে দেখবে যে তার এটা 30 সেকেন্ড তো লাগতেছে না, তুমি জানলে। স্যার এগুলা কি এক নম্বরের কোশ্চেন আসবে নাকি স্যার, কিভাবে আসবে? একদম ফার্স্ট কোশ্চেনে থাকবে কি, ধরো এরকম থাকবে যে ডিফাইন ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ অর্ডার এন্ড ডিগ্রি। তার মানে কি, ডেফিনেশন গুলো, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, অর্ডার কাকে বলে, ডিগ্রি কাকে বলে, এই ডেফিনেশন গুলো থাকতে পারে। ঠিক আছে, এখানে ধরো এই দুইটার জন্য 2 নাম্বার থাকলো, 2 নাম্বার টোটাল। কিসের জন্য? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার এবং ডিগ্রি, এই তিনটা ডেফিনেশনের জন্য 2 নাম্বার। এরপরে ধরো বললো এরকম, রাইট ডাউন দা অর্ডার এন্ড ডিগ্রি অফ দা ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এন্ড নিচে 4টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিল। 4টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বললো যে এই 4টা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি লিখো। এই হচ্ছে খেলা শুরু হয়ে যায়। পরীক্ষার খাতা দিয়ে 5 পেজ 6 পেজ সে 4টা ইকুয়েশন বসে বসে সমাধান করে। এখানে কি সমাধান চাইছে? জাস্ট ইকুয়েশনটার অর্ডার কি ডিগ্রি কি সেটা লিখবা। তাহলে সেটা অ্যান্সার করার জন্য শুধু লিখবা কি, 1 নাম্বার কোশ্চেনের অর্ডার এত, ডিগ্রি এত, 2 নাম্বার কোশ্চেনের অর্ডার এত, ডিগ্রি এত, জাস্ট এতটুকু, আর কিছু না। ইকুয়েশনও লেখার দরকার নাই। অনেকে দিয়ে যেটা ইকুয়েশনটা লিখে লিখে এখানে আবার এরপরে অর্ডার কত, ডিগ্রি কত। আরে বাবা, যেই পরিমাণ টাইম দেয়া হবে পরীক্ষায় তুমি এগুলো লিখে সময় পাইবে কেমনে? কিন্তু একটা নিয়ে বসে থাকলে হবে না, অন্যগুলো অ্যান্সার করতে হবে। তা আমার তো ইকুয়েশন লেখা দরকার নাই, জাস্ট ইকুয়েশন এটা দেয়াই আছে কোশ্চেনে। এখন এটার অর্ডার এত 2, এটা ডিগ্রি কত 2, জাস্ট এটা লিখবা, জাস্ট এনাফ। 1 নাম্বার 0.5 করে 1 নাম্বার, কতক্ষণ লাগে অ্যান্সার করতে? কিন্তু তোমরা এগুলাতে সময় নষ্ট করে আইসা পরীক্ষার হল থেকে বেরোইবা, পরীক্ষার হল থেকে বেরোইয়া বলবা যে কি লম্বা কোশ্চেন করছে স্যার, কি পড়াইছে, কেমনে কোশ্চেন করছে। অথচ যে ছোট ছোট জিনিসগুলো ছিল এগুলো তুমি নিজে বড় করে আসছো। এগুলা হচ্ছে পরীক্ষায় খেয়াল রাখতে হয়। এগুলো আমার এত বেশি এক্সপিরিয়েন্স হইছে এইসব অ্যান্সার দেখে, এই কারণে এত ডিটেলস বললাম আর কি, তোমাদেরকে বললাম, আগে বলিনি কাউকে এগুলো। তো এই টাইপের কিছু কোশ্চেন থাকবে পরীক্ষা, ঠিক আছে? Yes, এগুলা sir. দেখবা। জি স্যার। ওকে, তারপরে নেক্সট আসতেছে আমাদের ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদিও এটা সিলেবাসে নাই, কিন্তু এটা অনেকে হয়তো কোশ্চেন করবে, যেমন আমি নিজেও এটা কোশ্চেন দেবো, কারণ এগুলো দরকার আছে। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনই পড়তেছি, কিন্তু আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসে কিভাবে সেটাই জানলাম না। ঠিক আছে, তার মানে হচ্ছে স্যার, শুধুমাত্র syllabus এ পড়ার না। জন্য পড়লাম, এটা সিলেবাসের জিনিসই। বেশি বুঝো না, আমার চেয়ে বেশি বুঝতে চাই না। ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমাকে একটু এটা বলো আগে, কে কে বলতে পারো দেখি। এটা ইয়ার বিষয়ে, বুঝছো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু হয় এটা দিয়ে, এটা আবার সিলেবাসে নাই না নাই এটা তো তুমি বুঝবা না। x-2 এটা একটা সমাধান, কোনো কিছুর সমাধান। এটা কার সমাধান? x minus 2 নাকি স্যার x equal to? x = 2 এর কি? x = 2 এটা কার সমাধান? যেহেতু এটা x এর একটা মান আমরা বলতেছি, তাহলে তো এটা কারোর সমাধান, তাহলে কার সমাধান? স্যার এক্স স্যার। এটা x এর সমাধান, কোন একটা সমীকরণের সমাধান তো এটা, নাকি? জি জি স্যার। আমি বললাম x এর মান হইতাছে 2 আর 3, এটা তো কারো একটা সলিউশন, দ্বিঘাত রাশি। কোন একটা সমীকরণের সমাধান। এটা কোন ধরনের সমীকরণের সমাধান? দ্বিঘাত রাশি স্যার। তাহলে ওই দ্বিঘাত সমীকরণটা বলো, সমীকরণটা বলো, এটা কোন সমীকরণের সমাধান এটা বলো। x minus 2 into x minus 3 গুড, equal to 0. রাইট। এটা x-2 into x-3 equals to 0, এই ইকুয়েশনটা সমাধান। এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমার কি আসবে? x² - 5x + 6। তার মানে x² - 5x + 6 equals to 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে x = 2, 3, যেটা সাধারণত আমরা করি। আমরা একটা সমীকরণ পেয়ে যাই, সমীকরণের পরে আমরা এটা সমাধানটা বের করে বলি যে এটা সমাধান হচ্ছে এটা। কিন্তু আমি যদি উল্টা ভাবে বলি যে সমাধানটা দেয়া আছে, এটা কার সমাধান, কোন সমীকরণের সমাধান, সেটা বের করতে পারলে সেটা করা যাবে না? জি স্যার। করা যাবে। তো এই একই রকম ভাবে
আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোর কিছু সমাধান আছে, ঠিক আছে? এই সমাধানগুলোর চেহারা হচ্ছে এইরকম। এই যে এখানে এ বি সি 3টা কোশ্চেন আছে, এখানে এ বি সি। এই যে y ইকুয়ালস টু ax প্লাস x স্কয়ার a স্কয়ার, এখানে কি কোনো ডিফারেন্সিয়াল, আচ্ছা এটা বলো, এটা কি কোনো নরমাল ইকুয়েশন নাকি ডিফারেন্সিয়াল ইকুয়েশন? এখানে যে এ বি সি 3টা ইকুয়েশন আছে, এগুলো কি কোনো জেনারেল ইকুয়েশন নাকি এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন? General. তো জেনারেল ইকুয়েশন। কিছু জেনারেল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়ার শর্ত কি? ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট থাকবে। এখানে কোনো ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট আছে? আচ্ছা No, sir. নাই। তার মানে এটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই যে এইগুলো যে কিছু জেনারেল ইকুয়েশন দেখতেছো, এই জেনারেল ইকুয়েশন গুলোই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান, এগুলোই হচ্ছে সমাধান, ঠিক আছে? এখন কোশ্চেনটা হচ্ছে যে সমাধানটা আমার দেয়া আছে, এটা কার সমাধান এটা খুঁজে বের করতে হবে। কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান এটা? একটু আগে যেমন বললাম x ইকুয়ালস টু 2, এটা হচ্ছে সমাধান। তাহলে এটা কার সমাধান? x মাইনাস 2 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটার সমাধান। x ইকুয়ালস টু 2 3 সমাধান দেয়া আছে, এটা কার সমাধান? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের সমাধান। তাইলে এইখানেও এই জিনিসটাও এটা সেম, যে সমাধানগুলো এখানে দেয়া আছে, কিন্তু এগুলো কোন ধরনের ইকুয়েশনের সমাধান এটা আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো এটা কিভাবে করা হয়, এটা একটা টেকনিক হচ্ছে, একটাই টেকনিক আছে এখানে, এটা বলা হচ্ছে ইলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। মানে এই যে সমাধানগুলো এখানে আছে এ বি সি 3টা কোশ্চেন আছে, আমি সি দেখাবো আর এ বি তোমরা নিজেরা দেখে নিবে। সিটাই একটু লম্বা এবং একটু ক্রিটিক্যাল। তাহলে সি ধরো এটা সমাধান দেয়া আছে, এখানে দেখো 3টা কনস্ট্যান্ট দেয়া আছে এ বি সি। তাহলে এই সমাধান থেকে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসে, এটার অপশন হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি এই কনস্ট্যান্ট গুলাকে যদি তুমি এখান থেকে রিমুভ করে দিতে পারো, ইলিমিনেট করে দিতে পারো, বাদ দিতে পারো, তাইলেই তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেশন করতে পারবে। এটা হচ্ছে মেথড, ইলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। এই যে উপরে যেটা বলছি ইলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে মেথড। যে আরবিট্রারি যে কনস্ট্যান্ট গুলো থাকে এগুলোকে যদি ইলিমিনেট করা যায় তখন এখান থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায়। হ্যাঁ বলো স্যার, এখানে সিটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা ওইটা? এই লাস্টে সি যেটা? না না স্যার, লাস্টে এটা কি তাইলে ax প্লাস bx ওইটা? হ্যাঁ স্যার সি কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, এও তো কনস্ট্যান্ট, এক্স এখানে ভেরিয়েবল না না। স্যার, মানে বলতে স্যার আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা ওইটা স্যার সি নাকি আলাদা করে, নাকি পুরোটাই এবিসি যেটা ওইটা বলতেছি। এবিসি সবগুলাই এখানে ইকুয়েশনের ভিতরে এক্স ছাড়া যা থাকে সবই তো কনস্ট্যান্ট, এক্স ছাড়া যেগুলা বাকি যেগুলা থাকবে সবই তো কনস্ট্যান্ট। তাহলে এখানে এ আছে, বি আছে, সেকেন্ড টার্মে, থার্ড টার্মে সি আছে, তিনটাই হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। যেমন বি ইকুয়েশন এটাতে এ কজ এক্স, তার মানে এ হচ্ছে কনস্ট্যান্ট, বি সাইন এক্স, তাহলে বি হচ্ছে কনস্ট্যান্ট। এক নম্বর ইকুয়েশনে এ হচ্ছে কনস্ট্যান্ট, আবার এ স্কয়ার এটা আছে, তার মানে এ আছে এখানে একটাই কনস্ট্যান্ট এ, ঠিক আছে? তো এখানে মেথড হচ্ছে এই ইকুয়েশন গুলো থেকে যদি আমরা এই কনস্ট্যান্ট গুলোকে ইলিমিনেট করে দিতে পারি তখনই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফরমেশন হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায়। দ্যাট মিন্স যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এগুলো, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করা যায়, ঠিক আছে? তো এই তিনটা থেকে আমি সি নাম্বারটা দেখাচ্ছি, দেখো তুমি এখানে দেখলেই বুঝবা এও ছোট, বিও ছোট, সিটা একটু লম্বা, ঠিক আছে? সেটাতে বোঝার কিছু আছে এবং সবগুলোর চেয়ে বড় এটাই। আচ্ছা, তাহলে এখন আমাকে প্রথমত বলো যে এটা যেহেতু আমার সমাধান দেয়া আছে আর আমাদের টার্গেট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? যে ইকুয়েশনে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ থাকবে, ডেরিভেটিভ গুলা থাকবে, dy বাই dx, d স্কয়ার y বাই dx স্কয়ার, এগুলা যে ইকুয়েশনে থাকবে সেগুলোকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখন আমি এই ইকুয়েশনটাকে কি করলে পরে আমি dy বাই dx টাইপের কিছু পেতে পারি? কি করলে পরে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আমি পাবো কখনো dy বাই dx? পাবো? কথা বোঝো নাই? তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাইলে আমি এখান থেকে একটা dy বাই dx পেতে পারি। জি স্যার। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেশন করার নিয়ম কি? তাহলে যে সলিউশন দেওয়া থাকবে ওই সলিউশনকে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অন ডিফারেন্সিয়েশন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে সবগুলো টার্মকে এখানে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে লেফট সাইড যেটা y স্কয়ার কে যদি ফার্স্ট আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? 2y 2y whole square.
2y আবার y কে কিছু করবো না, আবার y কে করতে হবে না, হ্যাঁ জি Chain স্যার rule আবার y যেটা কে করে বললাম? dy বাই dx স্যার ওয়াই কে dy by dx, তাহলে 2y dy by dx। লেফট সাইড বোঝা গেছে? কারো কোশ্চেন আছে এটাতে? না স্যার না স্যার নাই। তাহলে রাইট পাশের এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো? 2ax টু প্লাস এক্স প্লাস টু বি এক্স c কে করলে 0 হয়ে গেল, তাই না? তাহলে দেখো Constant. যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম c টা চলে গেছে না? c আছে? জি স্যার এটা নাই। ওই যে তাইলে মেথডটা বলছিলাম কি, এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি যে কনস্ট্যান্ট গুলো আছে এই কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম দেখলাম যে সি নাই, শেষ, ভ্যানিশ হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে, একটা স্টেপ আগে গেলাম আমরা। এরপরে আরো তো দেখলাম কনস্ট্যান্ট আরো রয়ে গেছে। জি স্যার এখন দেখো কনস্ট্যান্ট বি এটা ফ্রি হয়ে রয়েছে, তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি আবার, তাহলে এই বিটা চলে যাবে না? জি স্যার জি স্যার এই কারণে এই ইকুয়েশনটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট ইয়েস করব। স্যার তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে এখানে কি হবে? এটা ইউবি হবে, জি স্যার ইউবি রাইট? কারণ কেন? কারণ এখানে এখানে ওয়াই একটা 2y ফাংশন, আর একটা হচ্ছে আবার dy বাই dx ডিওয়াই বাই ডিএক্স এটা আবার একটা ফাংশন। তাহলে এটাকে যদি আমরা ইউভি করি তাহলে কি কি পাবো? টুয়াইস ওয়াই প্রথমে রেখে দিলাম, জি স্যার ডিওয়াই বাই ডিএক্স কে যদি ডেরিভেটিভ করি আসবে আমার ডি স্কয়ার ওয়াই বাই d ডিএক্স square y by স্কয়ার। dx জানি তো আমরা এগুলা সাকসেসিভ ডেরিভেটিভ গুলো, এটা sir. পাবো। দেন ইউভি এর ফর্মুলা অনুযায়ী প্লাস, ঠিক আছে, 2 আবার রেখে দিলাম, যেহেতু 2টা এখানে 2টা যেহেতু মাল্টিপ্লাই হিসেবে আছে তাহলে 2টা আমরা দোনোটার সাথেই রেখে দিলাম। তাহলে প্লাস 2, এবার কি করব? ডিওয়াই বাই ডিএক্স এটাকে রেখে দেব, ওয়াই কে করব, তাহলে ওয়াই কে ডেরিভেটিভ করলে আবার ডিওয়াই বাই ডিএক্স, জি স্যার তাহলে দুইটা মিলে কি হলো? ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার, রাইট? জি স্যার দেখো এতটুকু বোঝা গেছে কিনা লেফট সাইড? জি স্যার বুঝেছি জি স্যার তাহলে রাইট পাশে হচ্ছে কত? 2x প্লাস b, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 2x টুয়াইস আর b কে করলে 0, ঠিক আছে? দেখো b চলে গেল, জি তাহলে ওই যে টার্গেট ছিল এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে কি করতে হবে এখন? আরেকবার যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে? এ চলে যাবে না? চলে যাবে জি স্যার এ চলে যাবে। তাহলে এখন হচ্ছে এটাকে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখন হচ্ছে আবার এখানে দেখো 2 আছে, এটাতে 2 আছে, রাইট পাশেও 2 আছে, তাহলে 2 সবগুলো থেকে আমরা বাদ দিতে পারি। এরপরে লেফট সাইডের প্রথম যে টার্ম এটার জন্য করতে হবে কি? ইউভি। ইউভি ইউভি ওয়াই কে রাখলাম, দেন ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার করলে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, এটাকে রেখে দিলাম। ওয়াই কে যদি করি dy বাই by dx বোঝা গেছে দুইটা টার্ম? জি স্যার তাহলে প্রথমটা থেকে আমার এই দুইটা টার্ম আসলো। এরপরে এটা ডেরিভেটিভ করব আমরা এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? কোন ফর্মুলা? এক্স স্কয়ার এর ফর্মুলা, x স্কয়ার জি স্যার রাইট? 2x এক্স স্কয়ার এর ফর্মুলা অনুযায়ী আমরা জানি 2x, তাহলে 2x মানে কি? 2 অফ ডিওয়াই বাই ডিএক্স, dx তাই না? 2 ডিওয়াই বাই ডিএক্স, আবার ডিওয়াই dy বাই বাই ডিএক্স dx আবার করতে হবে, dy বাই dx আবার করতে হবে, রাইট? আবার করলে কি হবে? 2 dx d square dy বাই dx d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে লেফট সাইডে ডেরিভেটিভ পেলাম আমরা এটা, আর রাইট পাশে 2y আছে, এটাকে করলে 0। 0 তাহলে এখানে আর কোনো কনস্ট্যান্ট আছে? স্যার শেষ, কনস্ট্যান্ট রিমুভ হয়ে গেল। তাহলে যখনই কনস্ট্যান্ট সবগুলো রিমুভ হয়ে যাব দেন আমাদের কাজ শেষ। তাহলে এখন দেখো এখানে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে গেল, কারণ প্রতিটা টার্মে এখানে দেখতেছি কতগুলা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইনভলভ আছে। তাহলে এটাকে একটু জাস্ট মডিফাই সিম্পলিফাই করে লেখা হয়েছে লাস্ট লাইন যেটা অ্যান্সার। এখন এখান থেকে বলতে হবে এখন এটার অর্ডার কত, ডিগ্রি কত। তাহলে এটার অর্ডার কত? ইকুয়েশনের অর্ডার কত? 3 ইকুয়েশন অর্ডার 3 3, আর ডিগ্রি ডিগ্রি 1 1 কারণ ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব যে টার্মটা আছে এটার পাওয়ার হচ্ছে শুধু 1, 1 রাইট? তাহলে এটা হলো থার্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তো এখন কথা হচ্ছে এইখানে না তুমি ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড ফর্মে, বেশি ইজিয়েস্ট ফর্মে ছিল, এ বি সি গুলা পলিনোমিয়াল ফর্মে ছিল, এই কারণে যতবার তুমি ডেরিভেটিভ করছো একটা একটা করে কনস্ট্যান্ট এখান থেকে অটোমেটিক উঠে গেছে। কিন্তু সব সময় যেটা উঠে যাবে, বাদ চলে যাবে, জিরো হয়ে যাবে, নট নেসেসারি। সব সময় হবে না, তাহলে তখন কি করতে হবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার জন্য মনে রাখতে হবে যে এখানে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে তোমাকে অবশ্যই ততবার এটাকে ডিফারেনশিয়েট করতে হবে ইকুয়েশনটাকে। এখানে যেমন 3টা আরবিট্রারি কনস্ট্যান্ট এ বি সি, 3টা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, এই কারণে আমরা এখানে 3বার ডিফারেনশিয়েট করছি, দেখছো?
ফার্স্ট একবার ডিফারেন্সিয়েট করলাম, এগেন ডিফারেন্সিয়েটিং, এগেন ডিফারেন্সিয়েটিং, তিনবার ডিফারেন্সিয়েট করছি। তিনবার ডিফারেন্সিয়েট করার কারণে এ বি সি তিনটা কনস্ট্যান্ট চলে গেছে। এরকম বাকি যে ইকুয়েশন গুলো আছে ওইগুলোরও কেস একই রকম, যে কনস্ট্যান্ট যতটা থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথম ইকুয়েশনটা দেখো y ইকুয়ালস টু ax প্লাস a স্কয়ার, তাহলে এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? একটা না? জি স্যার। কনস্ট্যান্ট কিন্তু একটাই। তুমি হয়তো বলতে পারো স্যার a স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট না। না, এটা এটা যদি কনস্ট্যান্ট হয়, এটা a স্কয়ার, এটা a এর কোন কনস্ট্যান্ট মিন করে, ঠিক আছে? তাহলে এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? একবার কেবল। একবার। একবার ডিফারেন্সিয়েট করে এরপর এখানে কিছু মান আসবে, মানগুলো বসাই দিতে হবে। তাহলে দেখো একবার যদি ডিফারেন্সিয়েট করি, এখানে dy বাই dx সমান পাওয়া যায় a, তাই না? তার মানে a এর মান তুমি পেয়ে যাও এখানে, ঠিক আছে? নাও পুটিং দ্য ভ্যালু অফ a ইন 1, এখন এক নাম্বার ইকুয়েশনে তুমি a এর মানটা বসাই দাও। বসাই দিলে তুমি দেখো এগুলো পেয়ে যাবে, তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি এখানে কি করলাম, আমরা a এর মানটা বসাই দিয়েছি। a এর মানটা বসাই দেওয়ার কারণে এক নাম্বার ইকুয়েশনে যখন a এর মানটা বসাই দিচ্ছি, তাহলে দেখো এখন কি আর এখানে কোনো কনস্ট্যান্ট আছে? না স্যার। নাই। স্যার তো ইলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট রুলসটাই হচ্ছে এটা, যে যদি কোনো যতগুলা কনস্ট্যান্ট থাকবে অতগুলা কনস্ট্যান্টকে এখান থেকে রিমুভ করে দিতে হবে, এটা যেভাবেই হোক। 3 নাম্বার প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটাতে হচ্ছে যখন আমরা তিনবার ডিফারেন্সিয়েট করছি, কনস্ট্যান্ট গুলো একটা একটা করে জিরো হয়ে গেছে। প্রথমটাতে কিন্তু কেউ জিরো হয়নি। প্রথমটাতে কি হয়েছে, কনস্ট্যান্ট এ যেটা ছিল এ কনস্ট্যান্টের মানটাই আবার এখানে বসাইতে হয়েছে। মানটা যখন আমরা বসাই দিয়েছি, আমার এটা রিমুভ হয়ে গেছে ফাইনালি, এবং দেখা গেছে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়েছে, মানে এটা এর মানটা যখন বসাই দিছি, ঠিক আছে? আবার বি দেখো, এইটা আবার অন্যরকম। ওয়াই এখানে কয়টা কনস্ট্যান্ট আছে? দুইটা। দুইটা। তাহলে মাথায় রাখতে হবে যতটা কনস্ট্যান্ট তোমাকে অতবার ডিফারেন্সিয়েট এটা করতেই হবে, এটা ম্যান্ডেটরি, এটা মেথডটাই হচ্ছে এটা। তাহলে এটা এখানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে প্রথমবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, দেখো আমরা এই লাইনটা পাচ্ছি dy বাই dx সমান মাইনাস a sin x প্লাস b cos x। তার মানে এও ফ্রি পাচ্ছি না, বিও ফ্রি পাচ্ছি না, মানে কারো মানে আমরা বসাইতে পারতেছি না। যদি না পারি আবার ডিফারেন্সিয়েট করব, দেন d স্কয়ার y বাই dx স্কয়ার লেফট সাইড, রাইট সাইডে পেলাম এটা। এখন রাইট সাইডে এটা যেটা পাইছি, তুমি এখানে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে দেখো এটা যেটা আসলো a cos x প্লাস b sin x, এটা দেখো অরিজিনাল ইকুয়েশনটাই এটা, ওয়াইটা। ওয়াইটা। তার মানে এটার পরিবর্তে এখন আমি ওয়াই বসাই দিতে পারি। তাহলে এটার পরিবর্তে যখন আমি ওয়াই বসাই দিলাম, দেখো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়াই, সো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। কোন কনস্ট্যান্ট আর আছে এখানে? আচ্ছা। নাই। তাহলে এইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে প্রসেস, তিনটাকে মিলেই হচ্ছে নামটা, এই মেথডের নাম হলো এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। দ্যাট মিন্স যতগুলা কনস্ট্যান্ট থাকবে অতগুলা কনস্ট্যান্ট এখান থেকে রিমুভ করতে হবে, এলিমিনেট করতে হবে। এখন এলিমিনেট স্যার। আমরা তিন ভাবে করতে পারি। হ্যাঁ বলো বলো। স্যার বি এটাকে ওই যে বি এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা আসছে এটাকে আবার এগেইন ডিফারেন্সিয়েট করলে স্যার আবার আগেরটা চলে আসবে না? আগেরটাই তো আসছে, দেখো না তুমি কোনটা, এই লাইনটার কথা বলতেছো? তুমি এই লাইনটার কথা বলতেছো? তো স্যার এখানে বি দেখো এখানে নিচে বি dy বাই dx, দেখো dy বাই dx এটাকে যখন ডেরিভেটিভ করলাম আমরা এটা আসছে, এটা ঠিক আছে? এখন রাইট পাশে আসো, এটাকে যদি ডেরিভেটিভ করি আমরা কি পাবো? sin x এর ডেরিভেটিভ কি? cos x, তাহলে মাইনাস a cos x, মাইনাস এ তো এটা সাথেই আছে, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, যে কোশ্চেন করতেছো এরপরে কি আছে? একটা প্লাস সাইন আছে, b cos x আছে, ফাইন। তাহলে প্লাস b cos x, কিন্তু cos x এর ডেরিভেটিভ কি? মাইনাস sin x না? তাহলে এটার আগে একটা জি স্যার। প্লাস আছে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে প্লাসে মাইনাসে মিলে হচ্ছে মাইনাস b sin x। বুঝা গেছে যে কোশ্চেন করছো? বুঝছো? জি স্যার বুঝছি। ওকে। তাহলে এখন ওই যে এখানে মাইনাস কমন নিলে যেটা বললাম, আমাদের অরিজিনাল y এর মান হচ্ছে এই জায়গাটা, তাহলে y আমরা বসাই দিলে এটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো তিনটা প্রবলেম, কিন্তু তিনটা ক্যাটাগরি কিন্তু তিন রকম, তিনটাকে মিলেই কম্বাইনলি বলা হয়েছে এটাকে এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। মানে প্রতিবারই আমরা কি করছি? কনস্ট্যান্টটাকে এলিমিনেট করছি এখান থেকে, কিন্তু প্রসেস ছিল তিনটা।
সি এর প্রসেসটা ছিল এরকম যে আমরা ডিফারেন্সিয়েট করার সাথে সাথে একটা একটা কনস্ট্যান্ট অটোমেটিক্যালি জিরো হয়ে গেছে, বাদ চলে গেছে, ইলিমিনেট হয়ে গেছে, আমাকে কারো মান বসাইতে হয় না। বিতে এতে যেটা করছি সেটা দেখা গেছে যে আমরা একবার ডিফারেন্সিয়েট করছি কিন্তু সে ডিলেট হয় নাই। ওই কনস্ট্যান্টের মানটা যখন আমরা অরিজিনাল ইকুয়েশনে বসাই দিছি, এ ইলিমিনেট হয়ে গেছে, কনস্ট্যান্ট ইলিমিনেট হয়ে গেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরম্যাট হয়ে গেছে। যখন আমরা বি এটা দেখতেছি, বি এর ক্ষেত্রে দেখতেছি যে এটা ডিফারেন্সিয়েট করলে না এ এর মান বসাইতে পারতেছি আমরা, না বি এর মান বসাইতে পারতেছি, না এ এবং বি দুইটা আলাদা আলাদা জিরো হয়েছে। এখানে ডিরেক্ট কি হয়েছে, দুইবার যখন ডিফারেন্সিয়েট করছি এই ফাংশনটা রিপিট হয়ে গেছে, রিপিট হওয়ার কারণে অরিজিনাল ফাংশনের মানটা বসাই দিয়েছি। এখন এগুলো কেজ আছে, কোনটা আসলে কোন সময় আসে, যখন সাধারণত কোনো ত্রিকোণমিতিক ফাংশন আসে তখন দেখবা যে এটা ঘুরে ফিরে একবার বা দুইবার ডিফারেন্সিয়েট করলে সে আবার এই ফাংশনটা রিপিট হয়ে আসবে। যদি এটা এক্সপোনেনশিয়াল ফাংশন হয় এটা রিপিট হবে। তারপরে ধরো এক্সপোনেনশিয়াল আর ত্রিকোণমিতিক ফাংশন এই দুইটার ক্ষেত্রে রিপিট হবে, দ্যাট মিন্স পুরোটা ফাংশনের মান নিয়ে তুমি আবার ওইখানে বসাই দিতে পারবে, ঠিক আছে। আর পলিনোমিয়ালের ক্ষেত্রে সাধারণত হয় তুমি কনস্ট্যান্টের মান পাওয়া যাবে অথবা কনস্ট্যান্ট গুলো অটোমেটিক জিরো হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস গুলো, ঠিক আছে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরম্যাট করা। তো এগুলা থেকেও একটা কোশ্চেন থাকবে। তো এখানে এক্সারসাইজ যেটা আছে এটার সাথে রিলেটেড, যেগুলো আমরা দেখলাম আলোচনা করলাম এটার সাথে রিলেটেড হচ্ছে আমার এই 1 নাম্বার কোশ্চেন। এখানে দেখো এই কোশ্চেন গুলোর অর্ডার এবং ডিগ্রি কত এটা জাস্ট বের করতে বলছে। তুমিও ঠিক এইভাবেই অ্যান্সার লিখবে পরীক্ষার হলে। বসে বসে তোমার এই ইকুয়েশন লেখা দরকার নেই, একটা ইকুয়েশন লিখতে দিয়ে তুমি 15 সেকেন্ড সময় নষ্ট করবা, তিনটা ইকুয়েশনে তুমি 3-15-45 সেকেন্ড সময় নষ্ট করবা, এর সাথে আরো চিন্তা করতে করতে 1 মিনিট সময় নষ্ট করবা এখানে, কিন্তু সবগুলো অ্যান্সার করতে লাগবে 30 সেকেন্ড তুমি জানলে বিষয়গুলো। তাহলে এখানে 1 নাম্বার কোশ্চেন যেখানে শুধু অর্ডার এবং ডিগ্রি আইডেন্টিফাই করা এটা দেখবা, আর এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট থেকে 3টা কোশ্চেন আছে, সহজ কোশ্চেন সবগুলাই আমি দেখছি আগেই, 3, 4, 5 আর একটা আছে এখানে 6। এগুলো একটু প্র্যাকটিস করো, এগুলো একটু প্র্যাকটিস করলে মোটামুটি এটা কভার হয়ে যাবে। তারপরে আমরা অফলাইনে শনিবারে সরাসরি আচ্ছা তোমাদেরকে যদিও গ্রুপে নাজমুল বলে দিছে যে তোমরা ক্লাসে যাওয়ার পর সাথে সাথে কেউ ঘোরাঘুরি করবে না, একদম ডিরেক্ট ক্লাসরুমে চলে যাবে। আমি পৌঁছা মাত্র আমিও কোথাও ইয়ে করবো না, মুভ করবো না, আমি সরাসরি ক্লাসরুমে ঢুকে যাব, ঠিক আছে। আমরা ওইখানে 15 মিনিট বেশি যদি সময় পাই সেটা আমাদের জন্য ভালো হবে। একদম টাইম টাইম বসে থাকবা, 10:50 ক্লাস শুরু, 10:50 ঢুকবা, এটা যেন না হয়, ঠিক আছে। যে যখন গিয়ে পৌঁছাইবা সাথে সাথে ক্লাসে ঢুকে যাবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আজকে পড়লাম সলিউশন দেয়া আছে, সলিউশন থেকে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম হয়। আর নেক্সট ক্লাসে দেখবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে, দ্যাট মিন্স ইকুয়েশন গুলো আছে ইকুয়েশনকে কিভাবে সমাধান করতে হয়। তো এখানে অনেক টেকনিক আছে, এই যে এখানে 4টা টেকনিক এখানে দেখাইছে, আর এগুলো ছাড়াও আরো কিছু আছে সিলেবাসে যা যা আছে এগুলো নিয়ে আমরা অফলাইনে সরাসরি ক্লাস আলোচনা করবো। কিন্তু তার আগে কিছু জিনিস বলে দিই। ফার্স্ট অফ অল, ইন্টিগ্রেশন যদি করতে না জানো, তুমি ইন্টিগ্রেশনের যদি না জানো, ফর্মুলা যদি না জানো, তাহলে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টপ টু বটম কিছুই পারবা না। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সব হচ্ছে ইন্টিগ্রেশনের সাথে রিলেটেড, ঠিক আছে। 80% হচ্ছে ইন্টিগ্রেশন আর 20% হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন বেশি একটা লাগে না, একদম রেয়ার, কিন্তু ইন্টিগ্রেশন তোমার টপ টু বটম পুরোটা ইন্টিগ্রেশনের কাজ আছে এখানে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি অফলাইন ক্লাসে সবার হাতে একটা পেজের মধ্যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ফর্মুলা গুলো আমি তোমার খাতায় না, একটা আলাদা A4 পেপার, এটা যেটা আমার ক্লাসে প্রতিদিন নিয়ে আসতে হবে, এটা আমি ফার্স্ট ক্লাসে চাইবো, ঠিক আছে। এটার জন্য আমি মার্কিং করব তোমাদেরকে, এটা আমি সবার হাতে একদম ইন্ডিভিজুয়াল চাই, হাতে আলাদা থাকবে পেজটা। বোঝা গেছে কি বলছে? জি স্যার। ওকে, তাহলে আমি নেক্সট ক্লাসে আমরা এই এই টপিকটা আলোচনা করব যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলিউশন করা হয়। স্যার পিডিএফ গুলো স্যার দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, বইটা আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো। এখন সময় নাই, আমি রাত্রে এসে এটা আপলোড করে দেবো বইটা, ঠিক আছে। এটা খুবই অ্যাভেলেবল বই। স্যার বলেন স্যার বলেন। আচ্ছা নাজমুল, জি স্যার। বুঝছো, তুমি আমাকে রাতে ইয়ে করবা, রাতে আনুমানিক
10:30 থেকে 11টা, আনুমানিক 11টার দিকে আমাকে একটু ফোন দিয়ে মনে করাই দিও, তাহলে আমি ভুলে যাবো, অথবা কালকে সকালের মধ্যে। রাতেই মনে করে আমি রাতেই আপলোড করে দেবো, ঠিক আছে? আমি এখন একটু বাইরে বেরোবো, তো আসতে একটু সময় লাগবে। আচ্ছা স্যার, আমি তাহলে রাতে যদি আপনার না দেন তাহলে স্যার সকালে আমি আপনাকে মনে করে দিব আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে রেকর্ডটা ঠিক আছে। দিন স্যার, ওই যে নোট করার জন্য আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার যদি মনে না থাকে নাজমুল আমাকে একটু মনে করাই দিবে, আমি দিয়ে দেবো। স্যার একসাথে বলে দিব স্যার, সমস্যা নেই। আর স্যার ওই যে স্যাটারডে তাহলে স্যার ওই সবাইকে ওইটা ইনফর্ম করে দিচ্ছে আর কি, যে মানে A4 সাইজের একটা কাগজ হচ্ছে যে ইন্টিগ্রেশন আর ওই ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সিয়েশন সূত্রগুলো লিখে নিতে হবে। ফর্মুলা গুলো সবাই এটা লিখে নিয়ে আসবে, সবাই লিখে নিয়ে আচ্ছা। আসবে। স্যার খাতায় লিখতে হবে না, প্রিন্ট করলে চলবে? হ্যাঁ, যদি প্রিন্ট করতে পারো প্রিন্ট হইলে আরো ভালো, সমস্যা নাই। আমার কথা হচ্ছে এটা আলাদা আমার দরকার, আলাদা চাই আমি এটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আলাদা চাই, এটা লিখিত হইতে পারে প্রিন্টও হইতে পারে, কোনো সমস্যা নেই। নিজেরাও আমাদের একটু স্যার ফর্মুলা গুলো এক্ষেত্রে- দেখে আসবা। স্যার, হ্যাঁ বলো। আমাদের স্যার এক্ষেত্রে রাশেদ স্যার একটা মানে ফর্মুলা দিছিল আর কি, মানে নিজেরা লিখলে হচ্ছে এই ইয়েগুলো বেশি মনে থাকে, মানে উনিও লেখাইছিল আর কি আমাদেরকে। স্বাভাবিক, তুমি বই থেকে দেখে দেখে যতটুকু মনে রাখতে পারবে, একটা জিনিস লিখলে তার থেকে বেশি মনে থাকে। এই যে আমি এতক্ষণ যা দেখাইলাম, তোমরা তো একটা কেউ লিখো নাই, লিখছো? লিখো নাই কিন্তু বুঝছো কিন্তু। স্যার আচ্ছা লিখছে লিখছো। স্যার। অনেকে দেখো বুঝো নাই, কিন্তু কি বলে বুঝো নাই, আমার মনে হয় না কেউ আছে যারা কনসেন্ট্রেশন দিছে ক্লাসে। অনেকে তো দেয় নাই, আমি জানি অনেকে অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করে, এটা ক্লাসরুমও পাওয়া যায়। যারা কনসেন্ট্রেশন দিছে তারা বুঝে নাই, আমার মনে হয় না কেউ আছে। সবাই বুঝছে যা বলছি, বাট তুমি নিজে এটা লিখতে দাও, দেখবে ভুল হবে, মনে থাকবে না। বাট যদি সাথে সাথে লিখা হয়, তখন মাথার ব্রেনটাতে কাজ করে, মানে এটা লিখছি এরকম একটু ব্রেনে, এটা একটা মানে মেন্টাল একটা স্ট্রাকচার আর কি। আমাদের মস্তিষ্কটা ওইভাবে কাজ করে, লিখলে হাতে লিখলে এটা প্র্যাকটিস হয়ে যায় একবার, বুঝছো? তো লিখলে মনে থাকে বেশি দেখার চাইতে, তো যদি হাতে লিখে আনো এটা বেটার, মনে থাকবে বেশি। তো ঠিক আছে, তাইলে শনিবারে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ফার্স্ট টাইম। অনেকদিন পরে আইসিতে যাবো, প্রায় 2 বছর পরে, 2-2.5 বছর পরে। ঠিক আছে, কারো কিছু আছে আর জানার? না হলে আমরা ক্লোজ করবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।